হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে পড়াশোনা করছো। আজকের ক্লাসে তোমাদেরকে আবার নতুন করে একবার স্বাগত জানাই। আজকের যে ক্লাসটা আমি তোমাদেরকে করাবো বায়োলজির ওপরে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, দ্যাট ইজ স্নায়ুতন্ত্র এবং জ্ঞানেন্দ্রিয়। ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে নার্ভাস সিস্টেম আর সেন্স অর্গান। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন বিগত পরীক্ষাতে এসছে বা কোন কোন জায়গাগুলোতে ফোকাস করেছে বেশি এক্সামিনাররা বা কোশ্চেন সেটার্সরা, সেই জায়গাটাকে অ্যানালিসিস করে আমি তোমাদের সামনে ক্লাসটাকে প্রেজেন্ট করছি। এখান থেকে যে যে ইনফরমেশন তোমাদের দেওয়া হবে বা তোমরা পাবে, সেগুলোই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট বলে আমি অন্তত মনে করি। তোমরা এর প্রমাণ পাবে পরীক্ষার হলে গিয়ে। যখন প্রশ্নপত্র পাবে তখন তোমরা দেখতে পাবে যে এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে তাহলে অবশ্যই আমার পড়ানোর মধ্য থেকেই থাকবে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য ধরে মন দিয়ে ক্লাসগুলো শুধু করলেই চলবে। ওকে, চলো প্রথম আমরা জানবো স্নায়ুতন্ত্র হিসেবে কাকে বলে বা স্নায়ুতন্ত্র জিনিসটা কি। স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের শরীরের এমন একটা তন্ত্র, যে তন্ত্র অন্যান্য আর সব তন্ত্রকে বা সব অঙ্গকে পরিচালিত করছে। সব অঙ্গের মধ্যে একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করছে। সব অঙ্গ ঠিকভাবে কাজ করছে কিনা, বা সেখানে কেউ এসে সেই অঙ্গের কাজে বাধা দিচ্ছে কিনা, কিংবা সেই অঙ্গ আলটিমেট তার কাজ করছে কিনা, সেটা দেখভাল করে হচ্ছে একটা তন্ত্র, যাকে আমরা বলছি স্নায়ুতন্ত্র। কি হলো ব্যাপারটা? বোঝা যায়নি হয়তো বা অনেকের, আবার একবার বলছি বিষয়টা। এই যে স্নায়ুতন্ত্র বলছি, তন্ত্র মানে কি? অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি। তো এখানে আমরা যে সকল অঙ্গের কথা জানবো বা শুনবো, তারা আমাদের শরীরের অন্যান্য যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সে পাকস্থলী থেকে শুরু করে হৃৎপিণ্ড থেকে শুরু করে কিডনি, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, বিভিন্ন হাড়, যাবতীয় যা কিছু আছে সব কিছুকেই কি করে? দেখভাল করে। সব কিছুর সঙ্গে একটা যোগ সামঞ্জস্য গড়ে তোলে। সব অঙ্গের মধ্যে একটা কমিউনিকেশন সিস্টেম, একটা নেটওয়ার্ক তৈরি করে, যেই নেটওয়ার্কের মধ্য দিয়ে এই তন্ত্র অন্যান্য সব অঙ্গের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন ধরো, এই তন্ত্র গঠিত মাথা নিয়ে, আমাদের যে ব্রেন বা মস্তিষ্ক বলছি আমরা, এই মস্তিষ্ক নিয়ে। আমাদের মস্তিষ্ক এতটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের মধ্যে, যার জন্য এখানে এই যে আমাদের মাথার উপরের যে অংশটা দেখছ, চুল নয়, তারপরের যে অংশ, শক্ত খোলকের মতো অংশ, এটাকে বলা হয় করোটি বা মাথার খুলি। এই মাথার খুলি আমাদের ভেতরকার এই ব্রেনকে বা মস্তিষ্ককে প্রোটেকশন দিচ্ছে আলাদা করে। যার জন্য আজকে তোমরা শুনবে সেভ ড্রাইভ সেভ লাইফে বলা হচ্ছে হেলমেট পরতে হবে। কেন? কারণ এই মাথাটাকে বাঁচিয়ে রাখতে হবে। একটা হাত কেটে চলে গেলেও আমরা বেঁচে থাকবো, ভালোভাবে বেঁচে থাকতে পারবো। একটু হয়তো কাজ করবে, অসুবিধা হবে, কিন্তু বেঁচে থাকবো। একটা পা যদি কেটে যায়, একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আমরা তাও বেঁচে থাকতে পারবো। বাট যদি মস্তিষ্কে আঘাত লাগে, তাহলে মানুষ বেঁচে থেকেও মরে যাবে। অতএব এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের মস্তিষ্কের গুরুত্ব কতখানি। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, ইভিন ঘুমোতেও আমাদের মস্তিষ্ক বিভিন্ন রকম কাজ করে। কিরকম কাজ করে? এই যে ঘুম থেকে উঠতে হবে, সেটাও কিন্তু আমাদের মস্তিষ্ক আমাদের চোখকে খোলার জন্য আদেশ দেয় যে এবার চোখ খোলো, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে। এই যে ওঠার ব্যাপারটা, সেটাও নিয়ন্ত্রণ করছে আমাদের মস্তিষ্ক। কিভাবে করছে আজকে তো আমরা সেটা পড়বো। নিয়ন্ত্রণ করছে। স্কুল যেতে হবে সঠিক সময়ে বেরিয়ে, ডিউটি যেতে হবে সঠিক সময়ে বেরিয়ে, এগুলো নির্দেশ করছে আমাদের ব্রেন। আমাদের ব্রেন আমাদেরকে নির্দেশ করছে। বোঝা যাচ্ছে কি? ইভিন এগুলো তো করছেই, তার সঙ্গে সঙ্গে যদি আমাদের ব্রেন ধরো শুধু নির্দেশ করছে যে তোমরা ঘুম থেকে উঠে পড়ো, বা ধরো ইনস্ট্রাকশন দিচ্ছে স্কুলে যাও, ডিউটিতে যাও,
শুধু তাই নয়, কি করছে, তার সঙ্গে সঙ্গে সে কাজ করছে, চোখকে বলছে, বা চোখের ক্ষেত্রে যেটা যে অঙ্গটা ঘুম থেকে তুলতে সাহায্য করবে তাকে নির্দেশ দিচ্ছে যে না, তোমার যদি কোনো কাজ থাকে তুমি কাজটা আর এই মুহূর্তে অ্যাক্টিভ করো। চোখের পাতাটাকে বলবে তুমি খোলো, তারারন্ধ্রটাকে বলবে তুমি প্রসারিত হও। তাহলে এই যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে, যার যার তত্ত্বাবধানে কাজ হচ্ছে, সুপারভাইজিং করছে যে অঙ্গগুলো, তাকেই আমরা একত্রে বলছি স্নায়ুতন্ত্র। পায়ে কাঁটা ফুটে গেছে, তৎক্ষণাৎ পাকে বলছে পাটা ওখান থেকে তোলো, নাহলে কাঁটাটা বেঁধে যেতে পারে, আরো বেশি ভেতরে ঢুকে যেতে পারে। চোখে হঠাৎ করে আলো পড়ে গেছে, আমরা চোখটা বন্ধ করে নিয়েছি। বাজ পড়ছে, হঠাৎ করে আমরা কানে চাপা দিয়ে দিয়েছি। তাহলে এই যে ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করছি, যার ইনস্ট্রাকশন ফলো করছি, তাহলে তার গুরুত্ব নিশ্চয়ই অনেক বেশি। সে নিশ্চয়ই এইভাবেই প্রত্যেকটা অঙ্গতন্ত্রকে রক্ষা করে যাচ্ছে, তাদের কাজ করতে তাদেরকে বাধ্য করাচ্ছে। এই যে ধরো আমি পড়াচ্ছি তোমাদেরকে, আমি কি বলবো না বলবো, কিভাবে পড়াবো না পড়াবো, সবকিছুই আমার মস্তিষ্ক ঠিক করছে। এই জন্য বলা হয়, তোমরা সচরাচর শুনবে, ভালো ছাত্রের ক্ষেত্রে বলা হয় এর ব্রেন খুব ভালো। মানে কি, ক্যাপাসিটি অফ ব্রেন ইজ ভেরি ডেভেলপড, অনেক বেশি উন্নত। তার বুদ্ধাঙ্ক মাপা হয়, বুদ্ধি মাপা হয়, ইন্টেলিজেন্ট কোশেন্ট মাপা হয়। মস্তিষ্ক কত সুন্দরভাবে ইনফরমেশনগুলোকে স্টোর করতে পারে, রিলে করতে পারে, এবং সেটাকে বাস্তবে অ্যাপ্লাই করতে পারে, কতটা সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিতে পারে যখন প্রয়োজন হচ্ছে। তাই জন্য এই যে তন্ত্র বা এই তন্ত্রের সঙ্গে যুক্ত অঙ্গগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। একে একত্রে আমরা বলছি নার্ভাস সিস্টেম, যেটা আমাদের শরীরকে পুরোপুরিভাবে পরিচালনা করে, ইনস্ট্রাকশন প্রোভাইড করে, ইনস্ট্রাকশন কালেক্ট করে, দেন প্রোভাইড করে। বোঝা গেল? এখানে বলেছে স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া, স্নায়ু, স্নায়ুগ্রন্থি, স্নায়ু সন্নিধি নিয়ে গঠিত যে তন্ত্র বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। করে কি করে, দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ এবং প্রত্যঙ্গের উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে। অভ্যন্তরেও যেমন হয়, বাহ্যিকভাবেও তেমন হয়। আমাদের পেটের যন্ত্রণা করছে, ইনস্ট্রাকশন মাথা আমাকে দিচ্ছে কি, যে তোমার পেটে কিছু না কিছু সমস্যা হচ্ছে, তুমি দেখো, ডাক্তারের কাছে যাও, ঔষধ খাও। আমরা কানে শুনতে পাচ্ছি না, তৎক্ষণাৎ ও আমাকে বলছে তোমার কানে কোনো সমস্যা হয়েছে, তুমি কানে শুনতে পাচ্ছ না, যাও কানের ডাক্তারের কাছে যাও। চোখের সমস্যা হচ্ছে, ও তোমাকে বলে দিচ্ছে তোমার চোখ ঝাপসা হয়ে আসছে, তোমার চোখের সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে যাও। এই যে ভেতরের যে প্রভাবগুলো, যে পরিবর্তন হচ্ছে, সচরাচর আমাদের অঙ্গের যা যা কাজ, নিত্য নৈমিত্তিক কাজগুলো যদি সঠিকভাবে সম্পন্ন হতে শুরু করে বা সঠিকভাবে সম্পন্ন হয়, তাহলে আমাদের শরীরে কোনো রকম কোনো বুঝতে পারবো না আমাদের স্নায়ুতন্ত্র কি কাজ করছে বা না করছে। কেন? তার কারণ যখনই আমাদের শরীরে কোনো বৈপরীত্য ঘটনা তৈরি হবে, অ্যাজ ইউজুয়াল না হয়ে অ্যাবনর্মালিটি দেখা দেবে। ধরো আমাদের সচরাচর পেটের যন্ত্রণা হয় না, সচরাচর বুকের যন্ত্রণা হয় না, হ্যাঁ কি না? কিন্তু যখন হচ্ছে আমরা জানতে পারছি, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ব্রেন বা মস্তিষ্ক সেই কাজটা করছে, সেই ইনফরমেশনটাকে কালেক্ট করছে। কোথা থেকে? পেট থেকে কালেক্ট করে আমাকে দিচ্ছে, দিয়ে বলছে, আমাকে জানান দিচ্ছে যে তোমার পেটের মধ্যে কোনো সমস্যা হচ্ছে। তাহলে এই তন্ত্র যদি না থাকতো, তাহলে আমাদের পেটে কি সমস্যা হচ্ছে, আমাদের বুকে কি সমস্যা হচ্ছে আমরা জানতে পারতাম না, আমরা একদম চির ঘুমে চলে যেতাম, হ্যাঁ কি না? তাহলে স্নায়ুতন্ত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট অর্গান সিস্টেম যে কোনো প্রাণীর ক্ষেত্রে। উদ্ভিদ দেহে স্নায়ুতন্ত্র থাকে না। বুঝা গেল? এই যে কথাগুলো তোমরা পড়লে, এই যে ওয়ার্ডগুলো, স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া, স্নায়ু, স্নায়ুগ্রন্থি, স্নায়ু সন্নিধি, এগুলো সবই হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ। তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার এখানে তো মস্তিষ্ক নেই, এখানে তো সুষুম্না কাণ্ড নেই, এগুলো ভাইটাল পার্ট। মস্তিষ্কের মধ্যেও স্নায়ুকোষ রয়েছে, নিউরোগ্লিয়া রয়েছে, স্নায়ু রয়েছে, স্নায়ুগ্রন্থি রয়েছে, স্নায়ু সন্নিধি রয়েছে। সরি। তো এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো নিয়েই কিন্তু মস্তিষ্ক গঠিত, সুষুম্না কাণ্ড গঠিত, যারা মোস্ট ভাইটাল অর্গান অফ আওয়ার বডি, অফ হিউম্যান বডি।
অর এনি অ্যানিম্যাল। তাহলে এগুলো আমাদেরকে পড়তে হবে। উদাহরণ হিসেবে কি দেওয়া আছে দেখো, পায়ে কাটা ফুটলে পা তৎক্ষণাৎ মাটি থেকে উপরে উঠে আসে। ব্রেন আমাদেরকে ইনস্ট্রাক্ট করে পাকে আমাদেরকে বলতে কি আমাদের বিভিন্ন অঙ্গকে ইনস্ট্রাক্ট করে যে পাটা তুলে নিতে হবে। পাকে ইনস্ট্রাক্ট করে পাটা তো ওঠাও, কাটা ফুটে গেছে, আমরা পা তুলে নিচ্ছি। চোখে আলো পড়ছে, চোখকে বলছে এই, চোখের পাতাকে বলছে বন্ধ হও, বন্ধ হয়ে যাচ্ছে ধুম করে। তাহলে এই যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে, তার মানে কি নিশ্চয়ই কেউ না কেউ এই ইনফরমেশনটা মস্তিষ্কে দিচ্ছে যে চোখে আলো পড়েছে, কেউ না কেউ ইনফরমেশনটা দিচ্ছে যে পায়ে কাটা ফুটেছে। তার ফলেই মস্তিষ্ক ইনস্ট্রাকশন দিচ্ছে পাকে যে কাটা ফুটেছে, পা তোলো। পাতাকে ইনস্ট্রাকশন দিচ্ছে চোখে আলো পড়েছে, উজ্জ্বল আলো, অতএব তুমি বন্ধ হয়ে যাও। তার মানে একদল লোক কাজ করছে ইনফরমেশন কালেক্ট করে মস্তিষ্কে দিচ্ছে, আরেক দল লোক কাজ করছে যে মস্তিষ্ক থেকে ইনস্ট্রাকশনটা পাতে নিয়ে যাচ্ছে, চোখে নিয়ে যাচ্ছে, পেটে নিয়ে যাচ্ছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেটিং সিস্টেম। আমরা তাকে বলছি আলাদাভাবে, স্পেশালি বলছি নার্ভাস সিস্টেম। ওকে, একটা অংশ পড়বো যেটাকে আমরা বলছি গ্রাহক। কি বলছি আমরা বলছি গ্রাহক। গ্রাহক মানে যে গ্রহণ করে তাকেই আমরা গ্রাহক বলি। আমরা যদি কোনো প্রত্যেকেই নিশ্চয়ই মোবাইল ব্যবহার করো, প্রত্যেকের মোবাইলে সিম কার্ড আছে। তোমরা যদি কাস্টমার কেয়ারে কখনো ফোন করো, তোমাদের বলে না গ্রাহক প্রতিনিধি সঙ্গে কথা বলার জন্য উমুক টিপুন তুমুক টিপুন, এরকম বলে। ইভেন যখন আমরা কাস্টমার কেয়ারে ফোন করি আমাদেরকে বলা হয় গ্রাহক। গ্রাহক গ্রাহক মানে এয়ারটেলের পরিষেবা যারা গ্রহণ করছি, ভোডাফোনের পরিষেবা যারা গ্রহণ করছি, তাই জন্য আমাদেরকে বলা হচ্ছে গ্রাহক। আমরা রেশন দোকানে যখন লাইন দিয়ে রেশন ধরছি তখন বলে রেশন গ্রাহক। এখানেও স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কিছু ব্যক্তি আছে যারা গ্রহণ করে, কিছু ব্যক্তি আছে যারা গ্রহণ করার কাজ করে। প্রশ্ন স্বভাবতই আসবে যে কি গ্রহণ করে? রেশন দোকানে গেলে তো আমরা রেশন পাই, চাল ডাল এগুলো পাই, চিনি পাই, গম পাই, তাই না? তাহলে এখানে এরা কি গ্রহণ করে? এয়ারটেলের সিম থাকলে তো আমরা এয়ারটেলের পরিষেবা পাই। তাহলে এখানের গ্রাহক কি করে? যাকে ইংরেজিতে বলা হয় রিসেপ্টর, মানে রিসিভ করে। যে এই গ্রাহক হচ্ছে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। যে পার্টিকুলার জায়গাতে কোনো বৈপরীত্য ঘটনা ঘটেছে, কোনো অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে, শরীরের অভ্যন্তরে হতে পারে, শরীরের বাইরেও হতে পারে। শরীরের বাইরে ধরো কাঁটা ফুটলো, কেউ এসে গরম খুন্তি ছেঁকিয়ে দিল, গরম খুন্তি ঠেকিয়ে দিচ্ছে, চ্যাক করে উঠছে। তাহলে এই যে গরম খুন্তি ঠেকাচ্ছে, আমাদের ত্বকের উপর ঠেকাচ্ছে, এই ত্বকের মধ্যেও এই ধরনের গ্রাহক থাকে। তারা কি করে? ওই ইনফরমেশনটাকে, আমার এখানে যদি কেউ একটা গরম খুন্তি এখানে ঠেকায়, স্পর্শ করে, তুরন্ত এই ইনফরমেশনটা এই গ্রাহক যারা রয়েছে তারা কি করে? এটাকে পৌঁছে দেয় আমাদের ব্রেনে। ব্রেন তৎক্ষণাৎ আর কিছু লোক আছে যাদেরকে বলে এই দেখ তো ওখানে কে ঠেকিয়েছে। তারা যখন আমাকে ইনফরমেশন দেয় তখন আমরা হাতটা কি করি? ফট করে সরিয়ে নিই। তার মানে কি? তার মানে এরকমটা হয়তো অনেকেই হয়তো ভাবতে পারো যে স্যার তাহলে কি গরম খুন্তিটা ঠেকিয়েছে, তারপরে আমি ভাববো যে মাথায় গেছে কিনা, মাথা থেকে ইনফরমেশন এসছে কিনা, তারপর আমি হাতটা সরাবো, তাহলে তখন তো হাত পুড়ে লাউ ঠেলা হয়ে যাবে, হ্যাঁ কিনা? বিষয়টা তা নয়। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। আমরা কখনো অপেক্ষা করি না যে কখন ঠেকিয়েছে, কখন ইনফরমেশন এসছে বা ইনফরমেশন আসেনি, আমরা সেটাকে সরিয়ে নিয়েছি বা ততক্ষণ পর্যন্ত ঠেকিয়েই রয়েছে, তা কি হয়? হয় না। ঝটপট কাজ হয়, তুরন্ত কাজ, তৎক্ষণাৎ কাজ। তাহলে এই যে স্নায়ু উদ্দীপনাটাকে গ্রহণ করছে আভ্যন্তরীণ বা বাহ্যিকভাবে, তাদেরকে আমরা বলছি গ্রাহক। যেসব সংবেদনশীল কোষ বা স্নায়ু প্রান্ত পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তাদেরকে বলা হয় রিসেপ্টর। কি বলা হয়? রিসেপ্টর। যেমন ধরো আমাদের এই যে ত্বকের কথা বললাম, ত্বকে থাকে প্যাসিনিয়ান কণিকা। কি থাকে? প্যাসিনিয়ান কণিকা। এই প্যাসিনিয়ান কণিকা কি করে? স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। আমাদের ত্বকের নিচে বা ত্বকের সঙ্গে যুক্ত রয়েছে যে স্নায়ু কোষ আমরা বলতে পারি, বা যে স্নায়ু, যারা কি করে? এখান থেকে ত্বক থেকে ইনফরমেশন মস্তিষ্কে পৌঁছে দেয়।
তারা কারা? তারা হচ্ছে প্যাসিনিয়ান কণিকা। এই প্যাসিনিয়ান কণিকা গ্রাহক বা রিসেপ্টর হিসেবে কাজ করে। যখনই আমাদের শরীরে কেউ টাচ করে সেই অনুভূতি আমাদের মাথায় পৌঁছে দেয়। গুড টাচ, ব্যাড টাচ মাথায় পৌঁছে দেয়। মস্তিষ্ক ডিসাইড করে এটা গুড টাচ না এটা ব্যাড টাচ। মস্তিষ্ক ডিসাইড করে এটা আগুনের ছেঁকা না অন্য কিছু পড়েছে না পোকা কেটেছে, কি করেছে না করেছে মস্তিষ্ক ডিসাইড করে। এবং সেই ডিসাইড করার যে টাইমটা সেটা এত মানে মাইক্রো সেকেন্ডের মধ্যে হয়, তৎক্ষণাৎই আমরা তার ইফেক্টটা দিয়ে দিই। অর্থাৎ আমাদের কেউ যদি এখানে গরম জিনিস স্পর্শ করায়, আমরা চট করে হাতটা সরে নিই, স্পর্শ করার সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো টাইম ল্যাপস আমরা দেখি না। তাহলে আমাদের মস্তিষ্ক কতটা তাড়াতাড়ি কতটা ফাস্ট কাজ করে। এইবার প্রশ্ন এখানে একটা আসতে পারে যে যদি স্নায়ুতন্ত্র না থাকে সেক্ষেত্রে কি হতে পারে? তোমরা নিজেরাই ডিসাইড করো। যদি স্নায়ুতন্ত্র আমাদের শরীরে না থাকে তাহলে আমাদের কি ঘটনা ঘটতে পারে। এরকম কিছু গ্রাহকের কথা আমরা জানবো, যেমন চোখে রড কোষ আর কোন কোষ, একটা উজ্জ্বল আলোক শোষণে আর একটা কম আলো শোষণে অ্যাক্টিভিটি দেখায়। নাকে থাকে অলফ্যাক্টরি কোষ, অলফ্যাক্টরি কোষ থাকে, অলফ্যাক্টরি স্নায়ু থাকে। ঘ্রাণটা দুর্গন্ধ না সুগন্ধযুক্ত সেটাও কিন্তু ডিটেক্ট করে আমাদের মস্তিষ্ক, কিন্তু ঘ্রাণটাকে নিয়ে যায়, নাক থেকে নিয়ে যায় আমাদের মস্তিষ্কে কে? অলফ্যাক্টরি কোষ, অলফ্যাক্টরি স্নায়ু। এরা আমাদের কি করে? নাক থেকে ইনফরমেশনটাকে মস্তিষ্কে পৌঁছে দেয়। মস্তিষ্ক ডিসাইড করে ইজ ইট দুর্গন্ধ আর ইজ ইট সুগন্ধ। বোঝা গেল বিষয়টা কি? মস্তিষ্ক ডিসাইড করে, আমাদের নাক কিন্তু ডিসাইড করে না যে কোনটা ভালো সেন্ট আর কোনটা মন্দ সেন্ট, কোনটা পচা গন্ধ আর কোনটা সুগন্ধ। বোঝা গেল বিষয়টা? জিভে থাকে স্বাদকোরক, জিভে কে থাকে? স্বাদকোরক। আমরা বলি যে জিভের সামনের দিকে স্বাদকোরক যেটা থাকে সেটা মিষ্টি অনুভূতি দেয়, এটাও ডিসাইড করে মস্তিষ্ক। জিভের সামনে স্বাদকোরকের সঙ্গে যারা যুক্ত আছে যে সকল স্নায়ু, তাই সামনের দিকের যে অংশটা রয়েছে, জিভের যে সামনের দিকের অংশ, সামনের দিকে স্নায়ু বা স্বাদকোরক যারা রিসেপ্টর বা গ্রাহক হিসেবে কাজ করে, তারা কি করে? মস্তিষ্ককে জানান দেয়। এদের কাজ হচ্ছে মিষ্টি যদি হয় মস্তিষ্ককে বলবে যে এই জিনিসটা মিষ্টি। মস্তিষ্ক ওই সামনের গুলোকে বলে রেখেছে তোমরা মিষ্টি কিনা চেক করো, পাশের গুলোকে বলে রেখেছে লবণ কিনা চেক করো। তারপরের কিছু অংশ মাঝখানের সাইডের দিকের অংশ বলছে যে তোমরা দেখো টক কিনা চেক করো, পেছনের দিকের অংশকে বলছে তোমরা তিতা কিনা চেক করো। ডিসাইড করছে ও মস্তিষ্ক, ব্রেন। তাহলে এই যে স্বাদকোরক জীবে রয়েছে, এই স্বাদকোরকের কাজ কি? এই স্বাদকোরকের কাজ হচ্ছে খাদ্যের টেস্ট নেওয়া, মিষ্টি না তিতা না লবণ। তাহলে এরা কিসের কাজ করে? যেহেতু বাইরে থেকে আমরা কিছু খাচ্ছি তার উপর ডিপেন্ড করে এরা কি করছে? ডিটেক্ট করছে খাদ্যের টেস্ট কি। তাই জন্য বলা হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর। তাহলে বোঝা গেল এই বিষয়টা। ত্বকে থাকে প্যাসিনিয়ান কণিকা, চোখে থাকে আমাদের রড কোষ, কোন কোষ থাকে, বোঝা গেল। আর থাকে কি? নাকে অলফ্যাক্টরি স্নায়ু থাকে। এগুলো সব যদি বলা হয় নিম্নোক্ত কোনটি গ্রাহক বা রিসেপ্টর হিসেবে কাজ করে, তোমরা বলতে পারবে আরামসে। ঠিক আছে। আর থাকে জিবে স্বাদকোরক। নেক্সট হচ্ছে কারক বা ইফেক্টর। গ্রাহক বা রিসেপ্টর কি করে? স্নায়ু উদ্দীপনাটাকে গ্রহণ করে, নির্দিষ্ট কোথায় অ্যাবনর্মালিটি হচ্ছে সেটা গ্রহণ করে চলে যাচ্ছে কোথায়? মস্তিষ্কে পাঠিয়ে দিচ্ছে। যেমন ধরো আমাদের জিভের কথাই ভাবো। জিভে স্বাদকোরক আমরা কি করলাম? বাইরে থেকে একটা খাওয়ার আমরা জিভে ঠেকালাম। তার মানে কি? জিভ সেই অনুভূতিটাকে নিচ্ছে, নিয়ে কি করছে? যে আমরা খাদ্য যে খাচ্ছি তখনই কি করছে? আমাদের জিভের স্বাদকোরক ওই খাদ্যের মধ্যস্থ মিষ্টি আছে কিনা সেটা যদি পায় মস্তিষ্ককে পাঠাচ্ছে। মস্তিষ্ক বুঝে নিল যে এইখান থেকে ধরো একটা সিগন্যাল এসছে, মস্তিষ্ক দেখলো এই সিগন্যালটা কোথায় থেকে এসছে? না জিভের অগ্রভাগ থেকে এসছে। মস্তিষ্ক বুঝে নিল এই খাদ্যটা মিষ্টি। তখন আমাদের মধ্যে অনুভূতি জাগছে কি? না এই খাদ্যটা মিষ্টি বা টেস্টি, তখন আমাদেরকে এইটা বেশি খেতে হবে বা সেইটার প্রতি আমাদের লোভটা একটু বাড়তে থাকে। এই যে ঘটনাটা ঘটছে, রিয়াকশনটা হচ্ছে, মিষ্টি খাদ্যের অনুভূতিটা যখন আমরা পাচ্ছি এবং তারপরে সেই খাদ্যটা আরো খাচ্ছি সুন্দর করে, তখন সেই যে অনুভূতি হচ্ছে, সেই যে ইফেক্টটা পড়ছে, সেটাকেই আমরা বলি, বা এই ইফেক্টের কাজে যারা যুক্ত আছে তাদেরকে বলছি আমরা কারক বা ইফেক্টর বলছি। আরেকটু সোজা ভাষায় যদি বলি, ধরো এই যে পায়ে কাঁটা ফুটেছে, গল্পটা বললাম,
ধরো কারোর পায়ে কাঁটা ফুটেছে, আমরা যখন পা তুলছি না, তার অনেক আগে যখন কাঁটা সবে সবে ঢুকছে, ওইখান থেকে ইনফরমেশন নিয়ে চলে গেছে কে জানো? গ্রাহক বা রিসেপ্টার। ও মস্তিষ্ককে গিয়ে বলে দিয়েছে ওখানে পায়ে কাঁটা ফুটেছে। মস্তিষ্ক তৎক্ষণাৎ যারা ওখানে আছে প্রহরীর মতো কাজ করছে, তাদেরকে বলছে আরে পাটাকে তুলতে হবে, কাঁটা ফুটে গেছে। তা অতএব যখন আমরা পাটা তুলছি, তুলার কাজে ব্যবহার করছি, তখনই হচ্ছে কারকের অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে। বোঝা গেল না? ক্লিয়ার? ধরো আমাদের মাসেলসটা স্কুইজ হলে তবেই তো পাটা উপরে উঠে আসবে, হ্যাঁ কি না? স্বভাবতই আমাদের মাসেলগুলো এমনি চলাফেরার কাজে, লোকোমোশনের কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু যখন এইরকম একটা অ্যাবনর্মালিটি দেখা দেবে, পায়ে কাঁটা ফুটছে, তখনই আমাদের পেশিগুলো টান টান হয়ে যায়, পাটা উঠে আসে। পেশিগুলো টান টান যদি না হয়, আমরা পা তুলবো কি করে? আমরা পা তুলতে গেলে কোনো না কোনো পেশি তো আমাদের কাজ করে। তো এই যে পেশি কাজ করছে, এই পেশিকেই বলা হচ্ছে কারক বা ইফেক্টর। বোঝা গেছে? মস্তিষ্ককে গ্রাহক যখনই ইনফরমেশন দিল যে পায়ে কাঁটা ফুটেছে, তখনই মস্তিষ্ক পায়ের যে পেশিগুলো লোকোমোশনের কাজে ব্যবহার করা হয়, চলন গমনের কাজে ব্যবহার করা হয়, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের কাজে ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় তোমরা এই মুহূর্তে স্কুইজ করে যাও, কারণ পাটাকে উপরে তুলতে হবে, নাহলে কাঁটা আরো ভেতরে চলে যাবে। ব্রিলিয়ান্সি এই জন্যই তো ব্রেনের উপর ডিপেন্ড করে যে কতটা ব্রিলিয়ান্ট। যার পেশিতন্ত্র সেইভাবে কাজ করে না, তার পায়ে কাঁটা ঢুকে গেলেও সে হয়তো তৎক্ষণাৎ পা তুলতে পারবে না। যার ওই জায়গার স্নায়ু একেবারেই দুর্বল, যার ওই জায়গায় পেশি একেবারেই কাজ করছে না, তার পায়ে কাঁটা ফুটে যাক, তার পা কেটে দেওয়া হোক, সে বুঝতে পারবে না। অ্যানাস্থেসিয়া, বোঝা যাচ্ছে কি? এবার যখন কোনো অপারেশন হচ্ছে, অ্যানাস্থেসিয়া দেওয়া হচ্ছে, সেই জায়গার গ্রাহক, সেই জায়গার কারক প্রত্যেককেই ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, বাই ফোর্স ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে চুপচাপ তোমরা এখন বসো, চুপচাপ একটু ঘুমিয়ে নাও, রেস্ট নিয়ে নাও, ততক্ষণ আমি অপারেশনটা ছেঁড়াকাটা করে ফেলি। করার পর তোমরা যখন আবার ইনফরমেশনটা নিয়ে যাবে, ব্যথা লাগে, তখন আস্তে আস্তে করে ব্যথা ওঠে কি? যখন অ্যানাস্থেসিয়া দিয়ে দেওয়া হলো, অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় আমাদের কোনো ব্যথা লাগে না, আমরা নিজেরা চোখে দেখছি কোথায় কাটছে, কিভাবে কাটছে, সেলাই করছে, এটু জেড সব কিছু দেখি। তখন কি হয়? তখন গ্রাহক আর কারক দুজনকেই ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে কিছু সময়ের জন্য। তারপরে যখন বেটারা অ্যাক্টিভ হচ্ছে আস্তে আস্তে করে, এইবার গুলগুল যন্ত্রণা আস্তে আস্তে করে বাড়ছে, হ্যাঁ কি না? হয়তো। তো এই যে গুলগুল যন্ত্রটা বাড়ছে, তার মানে কি? গ্রাহক ওখান থেকে কাটাকাটি করা হয়েছে, যে সেই ইনফরমেশনটাকে মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে। মস্তিষ্ক তখন ইফেক্টরকে বলছে গুলগুল করতে, কেন? আমাদেরকে জানান দিচ্ছে এই জায়গায় কাটাকাটি হয়েছে। যখন গুলগুলের অনুভূতি, দ্যাট ইজ কারক বা ইফেক্টর। পা তুলার অনুভূতি বা পা তুলে নেওয়া হচ্ছে কারক বা ইফেক্টর। বুঝে গেল? যেসব সংবেদনশীল কোষ উদ্দীপনায় সাড়া দেয়, তাদেরকে বলা হচ্ছে ইনফেক্টর। উদ্দীপনায় সাড়া দিচ্ছে, কেউ আমাদেরকে ঘুষি মারছে, আমাদের লাগছে উদ্দীপনায় সাড়া দাও। আমরা পরে ঘুষি মারবো তাকে ঘুরে, সেটা তো পরের কথা। কিন্তু এখানে কি হচ্ছে? কেউ যদি আমাদের গায়ে টাচ করছে, সেটা আস্তে টাচ হচ্ছে, তারও অনুভূতি কারক দিচ্ছে। জোরে টাচ করলে অনুভূতি কারক দিচ্ছে। তাহলে এই যে আমরা অনুভূতি বা ফিলিংসটা আসছে আমাদের, বা তার ইফেক্টে কি হচ্ছে, কেউ যদি আমাদেরকে মেসেজ করে, আমরা কি বিরক্ত হব? না, ঘুমিয়ে যাব সুন্দর করে। এই যে ঘুম পাচ্ছে, কেন পাচ্ছে? না, শরীরে এমন একটা মেসেজ দেওয়া হচ্ছে বা এমন একটা থেরাপি দেওয়া হচ্ছে যেটা আমাদের কমফোর্টেবল লাগছে, যেটা আমাদের ভালো লাগছে। ফলে আমাদের স্নায়ু আস্তে আস্তে করে দুর্বল হয়ে একটু ক্লান্তি চাইছে, একটু ঘুম চাইছে। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, এটাও কারক বা ইফেক্ট। কিসের ইফেক্ট? না, এই যে থেরাপি করা হচ্ছে, এই যে মেসেজ করা হচ্ছে, এটারই ইফেক্ট। বোঝা গেল বিষয়টা কি? স্নায়ুকোষ এবং স্নায়ু কি করে? ইফেক্টর হিসেবে কাজ করে, স্নায়ুকোষ এবং স্নায়ু। এরপরে আমরা আসবো স্নায়ুতন্ত্রের কাজ। স্নায়ুতন্ত্রের কাজ কি? প্রাণীদেহে বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা, দেহের বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করা, উত্তেজনায় বা উদ্দীপনায় সাড়া দেওয়া, শুধু গ্রহণ করবে না, নিশ্চিতভাবে তার সাড়াও দেবে।
দেহস্থ বিভিন্ন পেশি সংকোচন, এই পেশি সংকোচন না হলে আমাদের চোখ বন্ধ হচ্ছে, পেশি সংকোচন, চোখের যে পেশিগুলো আছে সেগুলো বন্ধ হতে সাহায্য করছে স্নায়ুতন্ত্র। পায়ের পেশি, পায়ে কাঁটা ফুটে যাচ্ছে, পা উঠে আসছে, পায়ের পেশিকে কাজ করাচ্ছে, বোঝা গেল। গ্রন্থির ক্ষরণে সাহায্য করছে, কোথায় রক্ত জমাট বাঁধাতে হবে ইনস্ট্রাকশন দিচ্ছে ব্লাডকে, কোথায় কোন গ্রন্থির ক্ষরণ বাড়াতে হবে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমাদের হার্ট হঠাৎ করে দেখা যাচ্ছে, হঠাৎ করে আমরা হয়তো দেখলাম যে কোনো ভয়ঙ্কর জিনিস সামনে আসছে, আমরা কোনো বন জঙ্গলে বেড়াতে গেছি, জঙ্গলে বেড়াতে বেড়াতে হঠাৎ করে দেখলাম সামনে বাঘ, ভয়ে আমাদের হার্ট রেট, হার্টবিট ফাস্ট হয়ে যায়। আর হার্টের নিচেই থাকে, হার্টের নিচে অ্যাড্রিনালিন হরমোন থাকে। এই হরমোন কি করে, হৃৎপিণ্ডের যে ছন্দময়তা, হার্ট রেট, তাকে ব্যালেন্স করতে সাহায্য করে। যখনই দেখবে আমরা ভয় পেয়ে যাচ্ছি, আমাদের হার্ট রেট দুম 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 করে বাজতে থাকে, আমরা বুঝতে পারি হার্ট রেট। আমরা যখন খুব ভয় পেয়ে যাই, খুব সাইলেন্ট এরিয়া হয়ে যায়, তখনও কিন্তু আমাদের ওই ওই হার্ট রেট বা হার্টবিটটা, হার্ট রেট ঠিক না, হার্টবিটটা আমরা কিন্তু নিজেরা উপলব্ধি করতে পারি, ঢক 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 করছে। তো এইরকম মুহূর্তে যে আমরা অতীব ভয় পেয়ে যাচ্ছি, যখন আমাদের অ্যাড্রেনালিন কি করে, আমাদের হৃৎপিণ্ডটাকে, হৃৎপিণ্ডের যে ধূপকানিটাকে, যেটা হঠাৎ করে বেড়ে গেছে, তাকে আস্তে আস্তে করে শিথিল করা শুরু করে, আস্তে আস্তে করে তাকে কমিয়ে নর্মাল জায়গায় নিয়ে আসতে সাহায্য করে। কে ইনস্ট্রাকশন দেয়? এই অ্যাড্রিনালিনকে কে ইনস্ট্রাকশন দেয়? দ্যাটস ওয়াই অ্যাড্রিনালিন ইজ কল্ড আপদকালীন হরমোন, ইমার্জেন্সি হরমোন বলা হচ্ছে অ্যাড্রিনালিনকে। তো অ্যাড্রিনালিনের ক্ষরণ বা অ্যাড্রিনালিনের কার্যকারিতাটাকে কে উদ্দীপিত করছে? মস্তিষ্ক ইনস্ট্রাক্ট করছে। ভয় পেয়ে হার্ট রেট বেড়ে গেছে, ভয় পেয়ে হার্টবিট বেড়ে গেছে, অতএব হার্টবিট বেড়ে যদি যায়, সেক্ষেত্রে কি হবে, হার্টবিট যদি বেড়ে যায়, আমাদের রক্তে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, ফলে কি হবে, আমাদের ব্রেনে হ্যামারেজ হতে পারে, আমাদের নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে পারে, যদি খুব এরকম ট্রিমেন্ডাস পরিস্থিতি হয়, হার্ট ফেল করে যেতেও পারে। এই জন্য আমরা হঠাৎ করে কোনো কিছু খুব যদি ভয় পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের হার্ট ফেল করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অ্যাড্রিনালিনকে কে ইনস্ট্রাকশন দেয়? মস্তিষ্ক বলে, কি হলো, হার্ট রেট বেড়ে গেছে, কমাও কমাও কমাও। তখনই অ্যাড্রিনালিন শুরু করে দেয় হার্ট রেটটাকে ব্যালেন্স করার জন্য। সেই জন্য আমরা অ্যাড্রিনালিনকে বলি আপদকালীন হরমোন, তাই না? তাহলে এই ধরনের ইনস্ট্রাকশন দেয়, গ্রন্থির ক্ষরণে সাহায্য করে। আর কি, দেহের আভ্যন্তরীণ পরিবেশের স্থায়িত্ব এবং স্থিরতা বজায় রাখে। অবভিয়াসলি আমাদের দেহের যে নর্মাল কন্ডিশন, সাধারণ যে অবস্থা, সুস্থ স্বাভাবিক অবস্থা, তাকে বজায় রাখবে। তাকে বজায় রাখার জন্যই তো সে কমিউনিকেট করছে পুরো শরীরকে, পুরো শরীরের দায়িত্ব নিয়ে সে হেড, ব্রেন, মাথায় বসে আছে, উপরে বসে আছে, উপরে বসে বসে সবাইকে দেখভাল করছে। বোঝা গেল কতটা গুরুত্বপূর্ণ অঙ্গ? বিভিন্ন প্রতিবর্তক ক্রিয়া পরিচালনা করে। প্রতিবর্তক ক্রিয়া মানে এই যে একটা ক্রিয়া হয়েছে, যেটা গ্রাহক নিয়ে এসছে, গ্রাহক যে ইনফরমেশনটা নিয়ে এসছে, তার প্রতিবর্তে একটা ইফেক্ট দেওয়া হচ্ছে, ইফেক্টরের মাধ্যমে, কারকের মাধ্যমে, সেটা কি বলা হচ্ছে, প্রতিবর্তক ক্রিয়া, তাকে পরিচালনা করেছে। এবার স্নায়ুতন্ত্রের বিভিন্ন শ্রেণী বিভাগ আমরা করব। মস্তিষ্ক একরকম আছে, সুষুম্না কাণ্ড একরকম আছে, সেখানে আরও কি কি উপাদান আছে, সেই বিষয়ে আমরা কয়েকটা শ্রেণী বিভাগ করবো। বেসিক্যালি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটাকে আমরা বলছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যেটা একেবারে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে চলে গেছে। কেন্দ্রীয়, একটা কেন্দ্রীয় বলতে একদম কেন্দ্রে কে আছে, আর আমাদের শরীরকে যদি আমরা ভাগ করি দুটো ভাগে, বা আমাদের শরীরের সেন্টার দেখি, তাহলে একদম সেন্টার হচ্ছে মাথা, মাথা থেকে শুরু করে এই গলা হয়ে পুরো কোমর পর্যন্ত এই অংশটা পুরো সেন্টার। এই সেন্টারটাতে যে আছে, যে স্নায়ুতন্ত্র কাজ করছে, দ্যাট ইজ মস্তিষ্ক উপরে আছে, আর তার সঙ্গে যুক্ত সুষুম্না কাণ্ড আমরা বলছি, স্পাইনাল কর্ড যাকে আমরা বলি, সেই স্পাইনাল কর্ড, সেটাকেই আমরা বলছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এরপরে যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কথা বলছি, এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সেটা হচ্ছে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত যে অ্যাডিশনাল যে পার্ট, হাতের স্নায়ুতন্ত্র, দু হাতের, দু পায়ের, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত যে বাকি অংশটা থাকে, আমরা বলছি প্রান্তীয়। প্রান্তীয় কথাটা বুঝতে পেরেছ? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রান্তে প্রান্তে চলে গেছে, আঙুলের অগ্রভাগেও চলে গেছে। আঙুলের অগ্রভাগে যদি আমরা সুচ ফুটাই, লাগবে না? লাগবে। তাহলে এখান থেকে যে উদ্দীপনাটা সুষুম্না কাণ্ডে দিচ্ছে, সুষুম্না কাণ্ড মস্তিষ্কে দিচ্ছে, তাহলে এই যে অংশটাতে কাজ করছে, তাকে আমরা বলছি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। বোঝা গেল? আর একটা আছে স্বয়ংক্রিয়। মস্তিষ্ক হার্টকে সর্বদা বলে রেখেছে, তোমাকে পাম্প করা বন্ধ করলে কিন্তু চলবে না। আমরা চাইলে বন্ধ করতে পারবো? হ্যাঁ, বন্ধ করতে পারবো আমরা চাইলে, কিন্তু আমরা চাইলে হার্টটাকে ধরে বন্ধ করতে পারবো না। আমরা কি করতে পারি?
আমাদের জীবনটাকে শেষ করে দিয়ে হার্টটাকে বন্ধ করে দিতে পারি, আমাদের জীবনটাকে শেষ করে দিয়ে ফুসফুসটাকে বন্ধ করে দিতে পারি। আমরা কিডনি আমাদের যে পরিশ্রুতর কাজ করছে, আমাদের বৃক্ক বা নেফ্রন যে পরিশ্রুতর কাজ করছে, তাকে আমরা চাইলে বন্ধ করতে পারি? পারবো না। আমাদের জীবন যদি না থাকে, আমাদের শরীরে যদি প্রাণ না থাকে, আমাদের শরীরে যদি অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়, আমাদের শরীরে যদি হার্ট বন্ধ হয়ে যায়, তবেই এই সকল ঘটনাগুলো, অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন হচ্ছে এদের কাজ বন্ধ হয়, আদারওয়াইজ বন্ধ হয়, অনবরত চলতে থাকে। হৃৎপিণ্ড তার কাজ করে চলেছে, ফুসফুস তার কাজ করে চলেছে, কিডনি তার কাজ করছে, সব কিছুই করে যাচ্ছে, যে যার অঙ্গ সে তার কাজ করে যাচ্ছে। এই যে অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে, এগুলো স্বয়ংক্রিয়ভাবেই ঘটছে। তার মানে এগুলো আগে থেকেই ইনস্ট্রাক্টেড, আগে থেকেই তারা হচ্ছে ওয়েল প্ল্যান্ড অবস্থায় কি করছে, সবাই কাজ করে যাচ্ছে, স্বয়ংক্রিয়, বুঝা গেল? অটোমেটিক, নট ম্যানুয়াল। তাহলে সেই সকল অঙ্গ প্রত্যঙ্গের দেখভাল যারা করছে তাদেরকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ওকে, এইবার আসছি আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এই ভাগে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা, সেটা বেসিক্যালি মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, আমি ছবিটা পরে দেখাবো। প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেখানে 12 জোড়া করটিক স্নায়ু, মাথার অন্যান্য অংশের সঙ্গে ঘাড় থেকে শুরু করে প্রত্যেকটা করটির মধ্যে রয়েছে করটিক স্নায়ু। 31 জোড়া সুষুম্না স্নায়ু, সুষুম্না কাণ্ডের সঙ্গে যুক্ত স্নায়ু হচ্ছে 31 জোড়া রয়েছে, আর এটা 12 জোড়া রয়েছে। পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কত আর সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। এরপর স্বয়ংক্রিয় আন্তর্যন্ত্র তথা অনৈচ্ছিক পেশি সমূহ থেকে তার কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এদেরকে ব্যক্তির ইচ্ছাধীন নয়, ব্যক্তি নিজের ইচ্ছা মতো এদের ক্রিয়াকে পরিচালনা করতে পারে না, যে হার্ট রেটটাকে নিজে আমি একটু কমিয়ে দেবো, হবে না, একটু বাড়িয়ে দেবো, হবে না। আজ তো মানুষ, প্রেসারের মানুষ অনেক বেশি, প্রেসার মানে ব্লাড প্রেসার জনিত রোগীর সংখ্যা অনেক বেশি, কারো ব্লাড প্রেসারটা এক্সেসিভ হাই, কারোর লো। তাহলে যদি এটা ম্যানুয়াল হতো, আমরা হার্ট রেটকে বাড়িয়ে নিতে পারতাম, আমরা বিপিটাকে নর্মাল কন্ডিশনে রেখে দিতে পারতাম, কিন্তু পারি কি? পারি না। সেই জন্য এটাকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্র, স্বয়ংক্রিয় অঙ্গ, এবং এর সঙ্গে যুক্ত আছে অনৈচ্ছিক পেশি, যেটা মানুষের ইচ্ছাধীন নয়, এবং সেখানে যে স্নায়ুতন্ত্রটা যুক্ত রয়েছে তাকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ওকে, স্নায়ুতন্ত্রের উপাদান কি কি? বেসিক্যালি মস্তিষ্ক হোক, সুষুম্না কাণ্ড হোক, যাই হোক না কেন, তার উপাদান হচ্ছে নিউরন আর নিউরোগ্লিয়া। নিউরন এবং নিউরোগ্লিয়া। নিউরনকেই আমরা বলছি স্নায়ু কোষ। কি বলছি আমরা? স্নায়ু কোষ। দেখতে খানিকটা এরকম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। একটা স্ফীত অংশ রয়েছে মাঝখানে, সেখান থেকে কিছু ডালপালা বিস্তার হয়েছে, ছোট ছোট ডালপালা। আবার এখান থেকে কিছু একটা বড় লেজের মতো একটা অংশ আছে। স্নায়ু কোষের এই যে অংশটা স্ফীত অংশ, সেখান থেকে একটা লেজের মতো অংশ চলে আসে, তার শেষ প্রান্তে কিছু গুডলি ছোট ছোট অংশ আছে। এটাকে বলা হচ্ছে প্রান্তপুরুষ। ঠিক আছে, এরকম এসে এরকম করে কিছু অংশে ভাগ হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তাহলে দেখো, এই একটা স্ফীত অংশ, এই স্ফীত অংশ তার সঙ্গে কিছু ছোট ছোট ডালপালা যুক্ত আছে, আর একটা বড় ডাল চলে এসছে বাইরের দিকে। এই যে ছোট ছোট ডালপালা আছে, একে বলা হচ্ছে ডেনড্রন। কি বলা হয়? ডেনড্রন। আর এই যে স্ফীত পুরো অংশটা, যেখানে ডেনড্রন যুক্ত আছে বা বড় লেজের মতো অংশটা গিয়ে যুক্ত হয়েছে, তাকে বলা হয় কোষ দেহ। মেন জায়গা হচ্ছে এটা, কোষ দেহ। কি বলা হয়? কোষ দেহ। ঠিক আছে, এই সেল বডি বলা হয়। এখান থেকে যে বড় ডালটা আসছে, এটাকে বলা হয় অ্যাক্সন। কি বলা হয়? অ্যাক্সন। আর ছোট ছোট ডালপালাগুলোকে বলা হচ্ছে ছোট ছোট ডালপালাগুলোকে বলা হচ্ছে ডেনড্রন, বড় ডালটাকে বলা হচ্ছে অ্যাক্সন। বুঝা গেছে? এই যে ছোট ছোট ডালপালার কথা বলছি, এই ডালপালাতে আরো ছোট ছোট ডালপালা আছে, যেগুলোকে বলছে ডেনড্রাইট। অতদূর আমাদের লাগবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। আর নিউরোগ্লিয়া কি? এইরকম অংশ ছাড়া, অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে, একটা কোষ দেহ আছে, তার সঙ্গে কিছু ছোট ছোট ডালপালা আর একটা খুব বড় ডালপালা যুক্ত আছে। একটা ডাল খুব বড়, যাকে আমরা অ্যাক্সন বলছি, যার শেষে প্রান্তপুরুষ আছে। নিউরোগ্লিয়াটা কি? এই যে স্নায়ুকোষ ছাড়া স্নায়ুতন্ত্রে সাহায্যকারী আর যত কোষ আছে, সবাইকে আমরা বলছি নিউরোগ্লিয়া। যেখানে আমরা অ্যাকশনের মতো এত বড় অংশ পাবো না। অ্যাকশন যখন পাবো আমরা এরকম কোষ, যেখানে আরো শাখা প্রশাখা আছে, কিন্তু বড় শাখা প্রশাখা যুক্ত যে কোষটা, তাকে আমরা বলছি নিউরন বা স্নায়ু কোষ।
এই কোষ কখনো বিভাজিত হয় না, স্নায়ু কোষ কখনো বিভাজিত হয় না। সেই জন্য মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্ক কখনোই কিন্তু রিকভার করা সম্ভব হয় না। সেই জন্যই কিন্তু আমাদের করোটি দিয়ে মস্তিষ্কটা ঢাকা থাকে, যেই স্তরগুলোকে আমরা বলি, এই যে করোটি ত্রিস্তরীয় হয়, একে বলা হয় মেনিনজেস। একে বলা হয় মেনিনজেস। মস্তিষ্কের ত্রিস্তরীয় আবরণ হচ্ছে মেনিনজেস, পড়বো আমরা। এই যে স্নায়ু কোষ, যেখানে অ্যাকশনের মতো এরকম বড় একটা ডাল আছে, তাকে আমরা বলছি স্নায়ু কোষ। যখন এই ডালটা এখান থেকে কেটে দেবো, শুধু এই অংশটা থাকবে। এরকম প্রচুর কোষ আছে, এগুলোকে বলা হয় নিউরোগ্লিয়া। কি বলা হয়? নিউরোগ্লিয়া। বোঝা গেছে কি? নিউরন হচ্ছে অ্যাকশনযুক্ত একটা বড় কোষ, যার একটা বড় ডাল আছে। নিউরোগ্লিয়া হচ্ছে বাকি যে কোষগুলো স্নায়ুতন্ত্রের কাজে সহযোগিতা করে, তাকে আমরা বলছি নিউরোগ্লিয়া। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। এইটা এখান থেকে মনে রাখতে হবে। এরপরে যেটা দেখবো আমরা, স্নায়ুতন্ত্রের উপাদান। স্নায়ুতন্ত্রের উপাদান কি? একটাকে বলা হচ্ছে নিউরন, আর একটা বলা হচ্ছে নিউরোগ্লিয়া। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে একটা অংশ দেখো, এই অংশ একটা স্ফীত অংশ, তার সঙ্গে কিছু ডালপালা যুক্ত আছে। এরকম কিছু ডালপালা যুক্ত আছে। একটা ছবি এঁকে দিলাম, বাকিগুলো আমি দেখাচ্ছি না, বাকিগুলো আছে। এই যে অংশ, এই অংশটাকে বলা হচ্ছে সেল বডি। এই যে লেখা আছে সেল বডি, বা আমরা বলি কোষ দেহ। কি বলি আমরা? কোষ দেহ। আবার এর সঙ্গে এই যে ডালপালাগুলো যুক্ত আছে, ছোট ছোট ডালপালা, তাকে আমরা বলছি ডেনড্রন। কি বলছি আমরা? ডেনড্রন। এই যে ছোট ছোট ডালপালা, এই ছোট ছোট ডালপালাকে আমরা কি বলি? আমরা বলি ডেনড্রন। কি বলি? ডেনড্রন। এই যে একটা ডাল তার মধ্যে খুব বড়, তাকে আমরা বলছি অ্যাকশন। কি বলি আমরা? অ্যাকশন। কি বলি? অ্যাকশন। অ্যাকশন। একটা বড় ডাল রয়েছে, তাকে আমরা বলছি অ্যাকশন। এটা কোষ দেহ, এটা ডেনড্রন, এটা অ্যাকশন। এই হচ্ছে নিউরন। এরপরে যেটা আমরা পাচ্ছি নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া আর কিছু নয়, যখন এই কোন স্নায়ু কোষের ক্ষেত্রে যখন যে সকল কোষের এই অ্যাকশন অংশটা থাকে না, কি থাকে না? অ্যাকশন অংশটা থাকে না। অর্থাৎ কোষ সেই শুধু খালি এরকম ছোট ছোট ডালপালা নিয়ে তৈরি কোষ। যে কোষগুলো স্নায়ুতন্ত্রের কাজে সহযোগিতা করে, এই ধরনের অংশ, তাকে আমরা বলছি নিউরোগ্লিয়া। বোঝা গেল? নিউরোগ্লিয়া হচ্ছে এরকম বড় একটা যে প্রবর্ধক, সেটা থাকে না, এইরকম ছোট শাখা প্রশাখা যুক্ত যে কোষ স্নায়ুতন্ত্রকে সহযোগিতা করে, তাকে আমরা বলছি নিউরোগ্লিয়া। বোঝা গেল বিষয়টা? এরপরে নিউরন থেকে একটা কোশ্চেনই তোমরা করবে, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ। কি করবে? স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউরন। এই কোশ্চেনটাই করলে, এই কোশ্চেনটা মনে রাখবে, ঠিক আছে? যারা একদম টু দা পয়েন্টে পড়তে চাইছো তারা মনে রাখবে। কেমন? কোষ দেহ এবং প্রবর্ধন নিয়ে গঠিত। ছোট প্রবর্ধক ডেনড্রন বলা হচ্ছে, এই যে ছোট ছোট অংশগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। বড় প্রবর্ধককে বলা হচ্ছে অ্যাকশন। কি করে নিউরন? স্নায়ু স্পন্দন পরিবহন করে। স্নায়ু স্পন্দন পরিবহন করে। এরকম কতকগুলো নিউরন বা স্নায়ুকোষ থরে থরে সাজানো থাকে, প্রত্যেকটা স্তরে স্তরে। এখান থেকে ধরো উদ্দীপনা গ্রহণ করছে কোষ দেহ, কোষ দেহ অ্যাকশনের মধ্য দিয়ে পরবর্তী স্নায়ুকোষকে দিয়ে দিচ্ছে, আবার সেই স্নায়ুকোষ কি করছে? আবার পরবর্তী স্নায়ুকে দিচ্ছে। এরকম করে কি হয়? স্নায়ু উদ্দীপনাটা ঢেউয়ের মতো করে করে চলে যায়। তাহলে কাজটা কতটা ফাস্ট হয়? তুরন্ত যদি ইফেক্ট করে, তাহলে এর মধ্য দিয়ে কাজ হচ্ছে যথেষ্ট ফাস্ট। নিউরোগ্লিয়া পরিবর্তিত যোগকলা। স্নায়ুতন্ত্রের স্নায়ুকোষ বাদে বাকি 90% সেল তারা হচ্ছে নিউরোগ্লিয়া। কাজ কি করে? ধারক কোষ হিসেবে কাজ করে, রক্তবাহকে বেষ্টন করে, নিউরনে আয়ন পরিবহন করে। এরপরে আমরা আসবো স্নায়ু বা নার্ভ। যোগকলার আবরণী বেষ্টিত রক্তবাহ ফ্যাট কোষযুক্ত স্নায়ুতন্তুগুচ্ছকে স্নায়ু বলে। স্নায়ু মানে যারা এই যে উদ্দীপনা পরিবহন করে। যে সকল স্নায়ু উদ্দীপনাকে গ্রহণ করে মস্তিষ্ক নিয়ে যায়, তাদেরকে আমরা কি বলি? গ্রাহক বা রিসেপ্টর। যে সকল স্নায়ু উদ্দীপনা মস্তিষ্ক থেকে কার্যকরী অঙ্গে নিয়ে যায়, তাকে বলা হচ্ছে, বা ওই ঘটনাস্থলে নিয়ে যায়, তাকে আমরা বলছি কারক বা ইনফেক্টরও বলি আমরা। অন্তর্বাহী স্নায়ু রিসেপ্টর থেকে স্নায়ুতন্ত্রের উদ্দীপনা গ্রহণ করে, যেটাকে আমরা গ্রাহক বলছি। বহির্বাহী স্নায়ু যেটা মস্তিষ্ক থেকে বা স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরের উদ্দীপনা বহন করে, তাকে আমরা কি বলছি? বহির্বাহী স্নায়ু। এই দুই রকম কাজ করে কিছু অংশ আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে বলা হচ্ছে মিশ্র স্নায়ু, যার উদাহরণ হচ্ছে ভেগাস। কি বলছি আমরা? ভেগাস। ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু। এটা মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসলেও আসতে পারে। ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ুর কাজ করে, মানে এ
উদ্দীপনা গ্রহণও করতে পারে, আবার উদ্দীপনা নিয়ে গিয়ে কার্যকরী অঙ্গে পৌঁছে দিতে পারে। বোঝা গেল? নেক্সট, সাইন্যাপস। সাইন্যাপস এটা কিন্তু পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সাইন্যাপসটা কি? দুটো স্নায়ুকোষ, দুটো স্নায়ুকোষের মধ্যে যে গ্যাপটা থাকে, দুটো স্নায়ুকোষ যার মধ্যে একটা স্পাইনাল ফ্লুইড থাকে, অ্যাসিটাইল কোলিন থাকে, যে প্রেরক পদার্থ হিসেবে কাজ করে। একটা স্নায়ুকোষের শেষ আর একটা স্নায়ুকোষের শুরু, অর্থাৎ একটা স্নায়ুকোষ দুটো অংশ নিয়ে গঠিত, কোষ দেহ আর প্রবর্ধক। প্রবর্ধকের মধ্যে সব থেকে বড় প্রবর্ধকটাকে আমরা বলছি অ্যাকশন। অ্যাকশনের শেষ প্রান্তপুরুষগুলো আছে যেখানে, সেখান থেকে আবার একটা স্নায়ুকোষের কোষ দেহ শুরু, আবার অ্যাকশন অংশ শেষ প্রান্তপুরুষ, আবার একটা স্নায়ুকোষ থেকে শুরু। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে। এই একটা অ্যাকশন, এখানে দেখো এই একটা স্নায়ুকোষ নিউরন, তার প্রান্তপুরুষ হচ্ছে এই জায়গাগুলো। তারপরে দেখো আবার একটা স্নায়ুকোষের কোষ দেহ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সবাই? এই যে অংশটা, এই যে অংশটা, এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে সাইন্যাপস। সাইন্যাপস মানে ফাঁকযুক্ত অঞ্চল। দুটো নিউরনের মধ্যে যে গ্যাপটা রয়েছে তাকে বলা হচ্ছে সাইন্যাপস। কি বলা হচ্ছে? সাইন্যাপস। দুটো নিউরনের মধ্যে যে গ্যাপ তাকে বলা হচ্ছে সাইন্যাপস। কাজ কি? এর কাজ হচ্ছে উদ্দীপনাকে একটা স্নায়ু থেকে, স্নায়ুকোষ থেকে আরেকটা স্নায়ুকোষে ট্রান্সফার করে দাও। এইখানে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডে থাকে অ্যাসিটাইল কোলিন বলে একটা পদার্থ, রাসায়নিক পদার্থ থাকে। সে কি করে? ওই স্নায়ু উদ্দীপনাটাকে কালেক্ট করে, কার কাছ থেকে? একটা নিউরন থেকে কালেক্ট করে আর একটা নিউরনে প্রেরণ করে। বোঝা গেল? অ্যাসিটাইল কোলিন প্রেরক পদার্থ রূপে কাজ করে এইরকম জায়গায় সাইন্যাপসে থাকে। নিউরো ট্রান্সমিটার, এই অ্যাসিটাইল কোলিনকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। নিউরন, একটা নিউরন থেকে স্নায়ু উদ্দীপনা আর একটা নিউরনে ট্রান্সফার করছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড নিউরো ট্রান্সমিটার। কে? অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিনকে বলা হচ্ছে নিউরো ট্রান্সমিটার অফ এ হিউম্যান বডি, অফ নার্ভাস সিস্টেম। বোঝা গেল? যে রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দন প্রবাহিত করে তাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। নিম্নোক্ত কোন পদার্থটি নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে? অপশান থাকবে, উত্তর করবে অ্যাসিটাইল কোলিন। বোঝা গেল? বোঝা গেল? একটু ডেপথে আমি যাচ্ছি, কারণ এখন যা কম্পিটিশন হচ্ছে সেজন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টারের খানিকটা ডেপথ পর্যন্ত গিয়েছি। তোমরা ক্লাসগুলো যারা করছো নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম সারফেস লেভেল থেকে শুরু করে, সারফেস লেভেল কোশ্চেন করলে তো অবশ্যই তার আনসার করতে পারবে, আবার কোশ্চেন অ্যান্সার আলোচনা করলে তো আরও বেশি করে তোমরা এই জায়গাটা ধরতে পারবে কোন কোন কোশ্চেন আসছে। তো সেই জন্য আমি একটু ডেপথে যাচ্ছি, ঠিক আছে? উদাহরণ হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যেটা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, যেটা সাইন্যাপসের মধ্যে থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে থাকে, সেখান থেকে প্রেরক পদার্থ হিসেবে কাজ করে বা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। একটা স্নায়ুকোষ থেকে উদ্দীপনা গ্রহণ করে আর একটা স্নায়ু কোষকে দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে এর কাজ। নিউরো হরমোন কারা? নিউরো হরমোন মানে, হরমোনের কাজ কি? হরমোন যদি আমরা পড়াইনি, হরমোনের কাজ তাহলে বলবে কি করে? যাই হোক, হরমোনের কাজ হচ্ছে উদ্দীপিত করা। হরমোনের কাজ হচ্ছে উদ্দীপিত করা। বুঝা গেল? নিউরো হরমোন তাহলে নিউরনকে উদ্দীপিত করে। নিউরন থেকে যে হরমোন নিঃসৃত হয় তাকে নিউরো হরমোন বলা হচ্ছে, যেমন ভেসোপ্রেসিন, অক্সিটোসিন, এগুলো। এই অংশটা তোমাদের হয়তো খুব বেশি লাগবে না। নেক্সট যেটা রয়েছে, স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কাকে বলা হয়? কি বলা হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুকোষের কোষ দেহগুলি যোগ্যতার আবরণী পরিবেষ্টিত হয়ে স্ফীত অংশের সৃষ্টি করে, তাকে স্নায়ুগ্রন্থি বলে। স্নায়ু সৃষ্টি করে, নিউরোসিক্রেশন করে। এটা না পড়লেও তোমাদের চলবে। স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন যেটা হচ্ছে, সেটা একটা যোগগলার আবরণে বেষ্টিত কতগুলো কোষ দেহ একসঙ্গে মিলিত হয়েছে। মিলিত হয়ে তারা কি করে? স্নায়ু সৃষ্টি করে। নিউরো সিক্রেশন, এই যে নিউরো হরমোনের কথা বললাম, ভেসোপ্রেসিন, অক্সিটোসিন বললাম, এই ভেসোপ্রেসিন, অক্সিটোসিন এই সকল ক্ষরণকে নিয়ন্ত্রণ করে এই নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। যেটা স্নায়ু গ্রন্থি কথার অর্থ স্নায়ু সৃষ্টি করছে। বোঝা গেল? নিউরো সিক্রেশন আর স্নায়ু সৃষ্টি করা হচ্ছে আমাদের নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থির কাজ। স্নায়ু গ্রন্থির কাজ কি? স্নায়ু সৃষ্টি করা আর নিউরো সিক্রেশন ঘটানো, নিউরো হরমোনের সিক্রেশন ঘটানো, এটাই হচ্ছে নার্ভ গ্যাংলিয়নের কাজ। নেক্সট আমরা আসবো প্রতিবর্ত ক্রিয়া। আর কিছু নয়, খুব একটা বেশি আমরা যাচ্ছি না। প্রতিবর্ত ক্রিয়া মানে আমাদের শরীরে তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটেছে, তার পরিবর্তে, তার উল্টো, তার প্রতিবাদে যে ঘটনা আমাদের শরীর ঘটাচ্ছে তাকে আমরা বলছি প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্ট অ্যাকশন। বুঝা গেল? প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক ও অনৈচ্ছিক সাড়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। দেখো, তাৎক্ষণিক তো আমরা বুঝলাম, কিন্তু অনৈচ্ছিক ব্যাপারটা কি? আমাদের ইচ্ছার বিরুদ্ধে
পায়ে কাঁটা ফুটেছে, আমি তুলবো কি তুলবো না সেটা ভাবার আগেই কিন্তু পা সরে যায়। চোখে আলো পড়েছে, আমরা চোখ বন্ধ করব কি করব না সেটা ভাবার আগেই চোখ বন্ধ হয়ে যায়। খুব জোরে বাজ পড়েছে, আমরা ভাবার আগেই কানে হাত চলে যায়, কিংবা শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে, শরীরটা কেঁপে ওঠে। বুঝা গেল? তাহলে এই সকল কাজ হচ্ছে অনৈচ্ছিক। কথার অর্থ হচ্ছে আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে না, আমাদের ইচ্ছের উপর নির্ভর করে না। বুঝা গেল? তাহলে প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে তাই। যেমন চোখে আলো পড়লে চোখ বন্ধ হয়ে আসে, গরম বস্তুতে হাত রাখলে হাত সরে আসে, যেটাকে ছ্যাঁকা লাগা বলে। লোভনীয় খাদ্যের দর্শনে আমাদের বা ঘ্রাণে আমাদের লালা ঝরছে। আমরা যখন দেখতেছি মিষ্টি দোকানে খুব ভালো ভালো মিষ্টি তৈরি হয়েছে, কিংবা তেলে ভাজা দোকানের সামনে দিয়ে যাচ্ছে, কিংবা বিরিয়ানির সেন্ট আসছে, তখন কিন্তু আমাদের মনটা আকুপাকু করে যদি 1 প্লেট বিরিয়ানি পাওয়া যেত। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কিসের জন্য ঘটছে? প্রতিবর্ত ক্রিয়ার কারণে ঘটছে, রিফ্লেক্ট অ্যাকশন হচ্ছে। কারণ আমাদের ঘ্রাণেন্দ্রিয় ওই গন্ধটাকে মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে, মস্তিষ্ক আমাদের জীবকে বলছে, মানে জীবকে নিয়ন্ত্রণ করছে এভাবে যে লালাখরিত হোক, লালাক্ষরণ হোক, লালাক্ষরণ হোক, তাহলে তবেই হচ্ছে বিরিয়ানি প্লেট আসবে, বিরিয়ানি কিনে আনা হবে, তবেই সাবার করা যাবে। এরকম ঘটনা তো ঘটে। তাহলে দেখো, ঘ্রাণ শক্তি মস্তিষ্ককে বলছে, মস্তিষ্ক জীব দিয়ে লালাক্ষরণ করছে। চোখ, অপটিক নার্ভ কি করছে? দেখছে বিরিয়ানি কোথায় হচ্ছে, কোথায় পকোড়া ভাজা হচ্ছে, কোথায় মিষ্টি দোকানে বড় বড় মিষ্টি এসছে, সুন্দর সুন্দর মিষ্টি এসছে, দুধমালাই এসছে, রসমালাই এসছে, ক্ষীরমালাই এসছে। সেগুলোকে দেখে আমাদের মস্তিষ্ককে বলছে, মস্তিষ্ক আমাদের জীব থেকে লালা বের করাচ্ছে। এটাকেই বলা হচ্ছে রিফ্লেক্ট অ্যাকশন। অর্থাৎ আমরা যখন দেখছি কোনো কিছু, তার কারণে আমার জীব দিয়ে যদি মানে স্বাদিষ্ট যদি কোনো কিছু হয়, টেস্টি যদি কোনো কিছু হয়, তখন আমাদের জীব থেকে লালাক্ষরণ হচ্ছে। বুঝা গেল? নেক্সট, এরপরে আমরা দুটো অংশ পড়বো। স্নায়ুতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, দ্যাট ইজ মস্তিষ্ক, যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্রেন, হিউম্যান ব্রেন, আর এটা স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড আমরা বলছি। সুষুম্না কাণ্ডের অগ্রভাগে, সুষুম্না কাণ্ডটা কোথায়? এই যে দেখো সুষুম্না কাণ্ড, ছবিটাতে দেখতে পাচ্ছ সুষুম্না কাণ্ড। এই যে সুষুম্না কাণ্ড, এই সুষুম্না কাণ্ড তার অগ্রভাগে অবস্থিত। এইটা হচ্ছে সুষুম্না কাণ্ড, এই চলে গেছে। এর অগ্রভাগে এই যে অংশটা, স্ফীত অংশটা, একেই বলা হচ্ছে মস্তিষ্ক। এইখান থেকে মস্তিষ্কের এই জায়গা থেকে আমরা কি দেখব? একটা এরকম করে অংশ নেমে আসছে, আর তার পাশে কিছু অস্থি রয়েছে, কিছু হাড় রয়েছে, যারা কি করছে, এই যে কর্ডটা আসছে মস্তিষ্ক থেকে, যে কর্ডটা নেমে এসছে তাকে প্রোটেকশন দিচ্ছে। অর্থাৎ আমাদের স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে একটা এরকম কর্ড চলে এসছে, সরু তারের মতো অংশ চলে আসছে, তাকে আমরা বলছি সুষুম্না কাণ্ড। তাকে ঘিরে রয়েছে বেশ কিছু হাড়। সেই হাড়গুলোকে যদি আমরা দেখি, তার নাম সার্ভাইক্যাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল। তোমরা শুনে থাকবে অনেকে যাদের কোমরের সমস্যা, ইভেন আমারও সমস্যা, যদি অবশ্য এরকম অপারেশনের জায়গা পর্যন্ত যায়নি। যারা স্কুটি চালাও তারা বিশেষ করে মানে তাদের অনুভূতিটা বিরাট হবে, যে কোমরের এই নিচের ভাগটা স্কুটি চালিয়ে আসার পর যেন সোজা হয়ে দাঁড়াতে বা বসতে পারা যায় না। কারণ স্কুটিতে যেহেতু ওই এটা থাকে না, যেটাকে বলে স্প্রিংটা থাকে না, যেটা মুভ করতে সাহায্য করে, আমাদের ওটাকে কি বলে আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না। তো সেটা না থাকার কারণে আমাদের শরীরের উপর ডিরেক্ট, ধরো স্কুটি যদি কোনো ওই গাড্ডার উপরে পড়ে যায়, তখন স্কুটিটা যে নাচতে শুরু করে, সেটা আমাদের কিন্তু এই স্পাইনাল কর্ডের উপর ডিরেক্ট ইফেক্ট করে। সেই জন্য যারা স্কুটি চালাও দেখবে তাদের অনেকেরই কোমরের সমস্যা আছে। তো সেই সমস্যার যেটার কথা বলছি, দেখবে তোমরা শুনে থাকবে, বলবে আমার L1 এ ডিস্টার্ব, L2 এ ডিস্টার্ব, L4, L3, L4, L5। এই যে এল কথাটা ব্যবহার করা হচ্ছে, এর পুরোটা হচ্ছে লাম্বার, 1 থেকে 5 পর্যন্ত থাকে। L1, L2, L3, L4, L5 5 জোড়া থাকে দুদিক মিলে। স্যাক্রাল থাকে তার নিচে। তাহলে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এত দূর দরকার নেই, তোমরা শুধু এইটুকু মনে রাখো, মস্তিষ্কের সঙ্গে যে কর্ডটা যুক্ত আছে তাকে বলা হচ্ছে সুষুম্না কাণ্ড। আর সুষুম্না কাণ্ডের একদম উপরে অগ্রভাগে, সম্মুখ ভাগে যে অংশটা যুক্ত থাকে তাকে আমরা বলছি ব্রেন বা মস্তিষ্ক। এখান থেকে কি পড়ে? এখান থেকে যে সকল ইনফরমেশনগুলো আসে সেটা হচ্ছে করোটি দ্বারা সুরক্ষিত থাকে। কি থাকে? করোটি দ্বারা সুরক্ষিত থাকে।
আমাদের হিউম্যান ব্রেন এতটাই সেন্সিটিভ, তাকে কি করা হয়, করোটি দ্বারা সুরক্ষিত রাখা হয়। মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.5 কেজির কাছাকাছি, 1.36 কেজি, দরকার নেই। 4টি প্রকোষ্ঠ থাকে, তাদের ভেন্ট্রিকল বলে, দরকার নেই। মস্তিষ্কের তরলকে আমরা কি বলবো, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ দেয়, এরকম। সিএসএফ এর পুরো নামটা কি তোমরা করবে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। দরকার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা ভালো করে 1-2বার ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, মনে থেকে যাবে। আমাদের মস্তিষ্ক বা হিউম্যান ব্রেনের বাইরে একটা স্তর থাকে, এই যে আমরা করোটি বলছি, সেই করোটি স্তর যেটা 3টে স্তর দিয়ে গঠিত, তাকে আমরা বলছি মেনিনজেস। মস্তিষ্কের আবরণকে কি বলা হয়, মেনিনজেস। মস্তিষ্কের আবরণকে বলে মেনিনজেস। ফুসফুসের ক্ষেত্রে প্লুরা পড়েছিলাম, হ্যাঁ কি না? তো মস্তিষ্কের আবরণ হচ্ছে মেনিনজেস। তারপরে এই যে কর্ডের কথা বললাম, তাকে বলা হচ্ছে সুষুম্না কাণ্ড। 31টি খণ্ডক নিয়ে গঠিত। কটা খণ্ডক? 31টি খণ্ডক নিয়ে গঠিত। দেহের বিভিন্ন অংশের সঙ্গে মস্তিষ্কের যোগসূত্রতা স্থাপন করে, এটাই হচ্ছে সুষুম্না কাণ্ডের কাজ। মস্তিষ্ক তার পুরো ডাইরেক্ট একদম আমাদের আঙুলের অগ্রভাগ থেকে ইনফরমেশন কালেক্ট করে না, কে করে? সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে সুষুম্না কাণ্ডের মধ্য দিয়ে, বা সুষুম্না কাণ্ডগুলোকে কালেক্ট করে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক আবার যে ইনফরমেশন দেয় সেটা সুষুম্না কাণ্ডের মধ্য দিয়ে আবার ইফেক্টর অঙ্গে চলে যায়। বোঝা গেল কি? এরপর যেটা আমরা আসবো, জ্ঞানেন্দ্রিয়। খুব ইম্পর্টেন্ট। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় রয়েছে। পঞ্চ ইন্দ্রিয় যাকে আমরা বলি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, অর্থাৎ চোখ, কান, নাক, জিভ আর আমাদের চামড়া। জ্ঞানেন্দ্রিয় কেন পড়বো? কারণ মেরুদণ্ডী প্রাণী তথা মানুষের জ্ঞানেন্দ্রিয় 5টা। এই জ্ঞানেন্দ্রিয় 5টা যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত। যেমন ধরো, চোখ না থাকলে সারা দুনিয়া অন্ধকার। কান না থাকলে কে কি বলছে, গালাগালি দিচ্ছে না প্রশংসা করছে, কিছুই বুঝতে পারবো। নাক যদি না থাকে, নিঃশ্বাস প্রশ্বাসটাই নিতে পারবো না। গন্ধ শুকা দূরের ব্যাপার, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না। গন্ধ আমি শুকলাম না, ছেড়ে দাও, গন্ধ আমার নিয়ে লাভ নেই। দুর্গন্ধ হোক সুগন্ধ হোক, দুটোই বুঝতে পারলাম না, লাটা চুকে গেল, বাদ দাও। কিন্তু নাক না থাকলে শ্বাস প্রশ্বাসের কাজই চলবে না। জিভ যদি না থাকে, আমরা খাবারের কোনো টেস্ট পাবো না, কোনো টেস্টই পাবো না, আমরা খাবার খেতে পারবো না। শুধু কি তাই? অনেকে বলছে স্যার খাবারের টেস্ট না পেলেও আমাদের শরীরে যদি আমরা খেয়ে নিই তো লাটা চুকে গেল। না, জিভ যদি না থাকে কথা বলতেও পারবো না। জিভ যদি না থাকে কথা বলতেও পারবো না। জিভ যদি না থাকে, ডাক্তারদের অসুবিধা হয়ে যাবে, আমাদের শরীরে কি রোগ হয়েছে জিভ দেখে যেটা বোঝা যেত সেটাও পারবে না। তাহলে জিভ একটা ভাইটাল অঙ্গ, জ্ঞানেন্দ্রিয়। বোঝা গেল? ত্বক, চামড়া কি করে? চামড়া তো রেচন তন্ত্রেও কাজ করে, স্নায়ুতন্ত্রেও কাজ করে, হ্যাঁ কি না? আর চামড়া তো আমাদের সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়তা করে। যার শরীরে মেলানিন বেশি, সে একটু কালো হয়, মানুষ একটু তাকে দূরে রাখার চেষ্টা করে। আর যার শরীরে মেলানিন কম হয়, ফর্সা হয়, তাদেরকে মানুষ বলে আহ কি সুন্দর দেখতে, হ্যাঁ কি না? তাহলে ত্বকের উপর ডিপেন্ড করে এইগুলো করা হচ্ছে। তো সেই জন্য আমাদেরকে জ্ঞানেন্দ্রিয় বিষয়টাকে পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর এটাই হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় যেটাকে আমরা বলছি আমাদের শরীরে ভাইটাল অর্গ্যান, যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত, স্পেসিফিক কাজের সঙ্গে। তো মেরুদণ্ডী প্রাণীদের মোট জ্ঞানেন্দ্রিয় আছে 5টা, তোমরা প্রত্যেকেই জানো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে, তাদের কিন্তু এই চোখ, কান, নাক, জিভ, চামড়া এই ধরনের জ্ঞানেন্দ্রিয় থাকে না। অন্যান্য অঙ্গ রয়েছে জ্ঞানেন্দ্রিয় হিসেবে কাজ করে তাদের পক্ষে। যেমন ধরো, আরশোলার পক্ষে আছে পুঞ্জাক্ষী এবং সুঁড়। আরশোলা দেখবে যারা, আরশোলা নিশ্চয়ই সবাই দেখেছ, আরশোলার মুখের সামনে দুটো সুঁড় থাকে, সুঁড়, পুঞ্জাক্ষী বলা হয়। কি বলা হয়? পুঞ্জাক্ষী। ওটাই হচ্ছে ওর জ্ঞানেন্দ্রিয়, ওই জন্য ও এরকম নাড়তে থাকে। শামুকের থাকে কর্ষিকা এবং চক্ষু। কেঁচোর থাকে ত্বক। কেঁচোর গায়ে তোমরা যদি হাত দাও বা টাচ করো কোনোভাবে, পা দিয়ে হোক হাত দিয়ে হোক টাচ করো, কেঁচো দেখবে বুঝতে পেরে যায়, হেল 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 করতে থাকে। কেঁচোর ত্বক হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। ইউগ্লিনার চক্ষুবিন্দু, মাছের স্পর্শেন্দ্রিয় রেখা, এই দুটো তোমরা মনে রাখবে, কেঁচোর ত্বক আর মাছের স্পর্শেন্দ্রিয় রেখা। মাছ জলে থেকে বুঝতে পেরে যায় আড়ায় কি হচ্ছে না হচ্ছে, স্থলভাগে কি হচ্ছে না হচ্ছে, মাছ কিন্তু বুঝতে পেরে যায়। কিসের উপর বুঝতে পারে? এই স্পর্শেন্দ্রিয় রেখা আছে। তোমরা মাছের কানকো থেকে, আমাদের ফুলকা থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত বা পুচ্ছ পাখনা পর্যন্ত অংশটা যদি দেখো, সেখানে দেখবে একটা সরু সুতোর মতো অংশ আছে, কালো রঙের বর্ডার আছে একটা মাঝ বরাবর, সেটাই হচ্ছে স্পর্শেন্দ্রিয় রেখা। যেটা মাছ জলের চাপ, তাপ, জলের মধ্যে আন্দোলন হচ্ছে কিনা, কিংবা কেউ জলে নেমেছে কিনা, কি হচ্ছে না হচ্ছে, পুরো একদম ভাইব্রেশনটাকেও কালেক্ট করতে পারে।
তাকেই বলা হচ্ছে স্পর্শেন্দ্রিয় রেখা বা জ্ঞানেন্দ্রিয়। এরপর আমরা হিউম্যানের ক্ষেত্রে পড়বো বা উন্নত মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ কিসের কাজ করে? দর্শনেন্দ্রিয় বা দর্শনের কাজ করে। এখানে বাকি যে অংশটা আছে তোমরা দেখবে, আমি শুধু বলে দিচ্ছি, কর্নিয়াটা মনে রাখবে চোখের একটা উপাদান হিসেবে প্রতিসারক প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তারারন্ধ্র কি করে? আমাদের চোখে যে আলো প্রবেশ করে সেই আলো প্রবেশে সহযোগিতা করে। আমাদের চোখে তারারন্ধ্র যদি প্রসারিত না হয়, আলো যদি না ঢোকে, তাহলে আমরা কিন্তু কিছুই দেখতে পাবো না আলটিমেট। তাহলে তারারন্ধ্রের কাজ হচ্ছে চোখকে প্রসারিত করে চোখের মধ্যে আলো প্রবেশকে সহযোগিতা করে। লেন্স কি করে? আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর ফোকাস সৃষ্টি করে। রেটিনা কি করে? বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। এই 4টে পয়েন্ট তোমাদেরকে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, এই 4টে পয়েন্ট। তার মধ্যে এটা ইম্পর্টেন্ট ভীষণ, কর্নিয়া ইম্পর্টেন্ট ভীষণ, কারণ পরীক্ষায় থাকে যে আমাদের চোখের কোন অংশ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, আমাদের চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, তাহলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে কর্নিয়া। এই দুটো জিনিস মনে রাখবে, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে কর্নিয়া, প্রতিসরণ ঘটায়। প্রতিসারক মাধ্যম মানে আমাদের যখন কোনো আলোকরশ্মি মাধ্যমের পরিবর্তন করে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম কিংবা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, যে পথে যাওয়ার কথা সে পথে না গিয়ে খানিকটা বেঁকে যায়, যে কারণে আমরা ওই জলের মধ্যে কোনো লাঠি যদি ডুবিয়ে রাখি মনে হয় সেটা যেন একটু উপর থেকে উঠে আছে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, খানিকটা আমরা বাহ্যিক দিক থেকে মনে হয় আমাদের বা মনে করি। তো সেই হচ্ছে প্রতিসরণ ঘটায়, প্রতিসারক মাধ্যম হিসেবে কর্নিয়া কাজ করে, আর রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, যার কারণে আমরা ওই সামনের বস্তুটাকে দেখতে পাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চোখ। কান কি? শ্রবণেন্দ্র হিসেবে কাজ করে, মাথার দুপাশে থাকে। 3টে অংশ রয়েছে। বহিঃকর্ণ, যেখানে আমরা দেখব কর্ণছত্র, কর্ণপটহ থাকে আর কর্ণকুহর থাকে। এরপরে মধ্যকর্ণ, যেখানে আমরা মেলিয়াস ইনকাস স্টেপিসকে পাবো। তারপরে অন্তঃকর্ণ, যেখান থেকে স্নায়ুগুলো যুক্ত আছে, শ্রবণেন্দ্রিয় কাজে ব্যবহার হয়। বহিঃকর্ণ কি কি নিয়ে গঠিত? কর্ণছত্র, কর্ণকুহর, কর্ণপটহ। এই হচ্ছে আমাদের বহিঃছত্র, এইটাকে আমরা বলছি কর্ণছত্র। তারপরেই রয়েছে কর্ণকুহর, তারপরে কর্ণপটহ। ঠিক আছে, এই 3টে অংশ নিয়ে গঠিত। মধ্যকর্ণে দেখো, মধ্যকর্ণে আছে মেলিয়াস ইনকাস স্টেপিস। কেন বলছি মেলিয়াস ইনকাস স্টেপিসের কাজ কি? কাজ হচ্ছে এরা ভাইব্রেশন সৃষ্টি করে। কি করে? ভাইব্রেশন সৃষ্টি করে। তোমাদের মনে হতে পারে স্যার ভাইব্রেশনটা আবার কি? ভাইব্রেশন হচ্ছে, আমরা ফিজিক্সে পড়বো বা তোমরা হয়তো অনেকেই জানো যে কোনো কিছু কম্পনজনিত বস্তু থেকে এই শব্দ সৃষ্টি হয়, কম্পনজনিত বস্তু থেকে। তো আমাদের শ্রবণেন্দ্রিয়র কাজে মেলিয়াস ইনকাস স্টেপিস হাতুড়ির মতো ছোট ছোট হাড়, এরা কি করে? ড্রাম যেরকম বাজানো হয় সেরকম শব্দের সঙ্গে সঙ্গে ওরা কম্পিত হয়, সেই কম্পনটা আমাদের মস্তিষ্কে গিয়ে পৌঁছয়। বোঝা গেল? এই যে অস্থি মেলিয়াস ইনকাস স্টেপিস, এর কাজ হচ্ছে কম্পন সৃষ্টি করা। ওর নিচে হাতুড়ির মতো একটা অংশ আছে, তোমরা যদি দেখো এই ককলিয়ার আগে এই অংশটাতে, এটাকে বলা হচ্ছে মেলিয়াস ইনকাস স্টেপিস। মেলিয়াস আছে, এই হাড়টাকে বলা হয় মেলিয়াস ইনকাস, তারপরেই আছে স্টেপিস। এরা এই কম্পনটা তৈরি করে, মধ্যকর্ণে অবস্থিত। তারপরে আমাদের আছে ককলিয়া আছে, ককলিয়ার সঙ্গে আমাদের নার্ভ যুক্ত আছে, ভেস্টিবুলার যন্ত্র, তার সঙ্গে নার্ভ যুক্ত আছে। বোঝা গেল? অত দূর আমাদের যাওয়ার দরকার নেই। মধ্যকর্ণে অবস্থিত মেলিয়াস ইনকাস স্টেপিস 3টি হাড় থাকে। এদের মধ্যে স্টেপিস হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম হাড়। আমাদের শরীরের সব থেকে ক্ষুদ্রতম 206টা হাড় আছে, তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে স্টেপিস। ঠিক আছে, অন্তঃকর্ণে রয়েছে ভেস্টিবুলার যন্ত্র ও ককলিয়া। কর্ণছত্র শব্দকে কর্ণকুহরে প্রেরণ করে, কর্ণকুহর শব্দকে কর্ণপটহ। এগুলো বাকি আমাদের লাগবে না। আর একটা জিনিস আমাদের এখানে ইম্পর্টেন্ট, সেগুলা জেনে রাখাটা ভালো অবশ্যই। কি ইম্পর্টেন্ট? আমরা যদি কানে কোনো ঔষধ নিই, আমরা দেখব গলাটা খানিকটা তিতা তিতা লাগছে, মনে হয় না? কানে যদি কারুর ধরো কানে কোনো সমস্যা হয়েছে, কানে পুজ হয়েছে কিংবা কানে কোনো ইনফেকশন হয়েছে, ঔষধ নিয়েছো, কানের ঔষধগুলো বেসিক্যালি তিতাই হয়। তো কানে ঔষধ নিয়েছো, কিছুক্ষণ পরে দেখবে গলাটা যেন তেতা তেতা লাগছে। ইউস্টেচিয়ান টিউব থাকে। কি থাকে? ইউস্টেচিয়ান নালী থাকে। সেই নালীটা গলে বিলে এসে মুক্ত হয়। ফলে কি হয়? ওইখান থেকে যখনই আমরা ঔষধটা নিচ্ছি কানে, সেটা চলে আসে কোথায়? আমাদের গলার কাছে।
ফলে কি হয়, আমরা তেতো তেতো, এমনি তো গলার শেষ ভাগ তো তেতোই ডিটেক্ট করে, তার জন্য কি হয় এখানে তেতো যে ভাবটা সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। ইউস্টিচিয়ান নালী গলবিলে মুক্ত হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ, কর্ণের সঙ্গে একটা যন্ত্র যুক্ত থাকে যাকে বলি অটোলিট যন্ত্র। কি বলি? অটোলিট যন্ত্র। এই অটোলিট যন্ত্র কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে। কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে। ওকে, নেক্সট হচ্ছে নাসিকা, ঘ্রাণেন্দ্রিয় হিসেবে কাজ করে। অলফ্যাক্টরি স্নায়ু থাকে যেটা ঘ্রাণ মস্তিষ্কে পৌঁছে দেয়। জিহা কি করে? স্বাদ গোলকের কাজ করে। আমি বলেছিলাম সামনের দিকটা কি করে, সামনের দিকটা হচ্ছে আমাদের, সামনের দিকের এই অংশটা আমাদের কি করে? মিষ্টি। এই অংশ, পাশের এই অংশটা লবণ, পাশের এই অংশটা হচ্ছে লবণ, এই অংশটা হচ্ছে টক। কি করে? টক। আর পুরো এই পিছনের অংশটার কাজ কি? তিতাটাকে, খাদ্যের মধ্যে যদি তিক্ত অংশ থাকে তাকে ডিটেক্ট করতে সাহায্য করে আমাদের এই অংশটা। বোঝা গেল? এর বাইরে এখানে কিছু নেই। এরপরে যেটা আছে ত্বক। ত্বক আমাদের দুটো কাজ করে বেসিক্যালি, একটা তো জ্ঞানেন্দ্রিয় হিসেবে কাজ করেই, তার সঙ্গে রেচন পদার্থ থাকে কিন্তু ত্বকের বিরাট বড় ভূমিকা রয়েছে। এই ত্বকেই থাকে মেলানিন। যেই মেলানিনের উপস্থিতিতে মানুষের ত্বকের রং কালো হয়, যেই মেলানিনের কম উপস্থিতিতে মানুষের ত্বকের রং সাদা হয়। তাই ফর্সা মানুষের মেলানিন কম, আর যারা কালো, যাদের যাদের চামড়ার রং কালো, তাদের মেলানিনের সংখ্যা অনেক বেশি। বোঝা গেল? তাহলে ত্বকে দুটো স্তর থাকে, একটাকে বলা হচ্ছে এপিডার্মিস। কি বলা হয়? এপিডার্মিস। এপিডার্মিস স্তর থাকে আর একটা ডার্মিস স্তর। এপিডার্মিস মানে ওপর থেকে বাইরের স্তর, ডার্মিস স্তর মানে এপিডার্মিসের পরবর্তী স্তর। এইখানে যে ডার্মিস স্তরের কথা বলছি, সেই ডার্মিস স্তর, সেখানেই কি থাকে? এই হচ্ছে আমাদের ডার্মিস স্তর, ডার্মিস। এই হচ্ছে ডার্মিস, এই উপরে হচ্ছে এপিডার্মিস, এই লালটা এপিডার্মিস, এইটা হচ্ছে ডার্মিস, এই অংশটা, এইটা হচ্ছে ডার্মিস, আর এই উপরের অংশটা হচ্ছে এপিডার্মিস। এই ডার্মিস স্তরে কি থাকে? সিবেসিয়াস গ্রন্থি থাকে। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম রেচনের ক্ষেত্রে, আমি বলেছিলাম সিবেসিয়াস গ্রন্থি মানে যেখান থেকে সিবাম নিঃসৃত হয়। আমরা যে নাকটা গাল টালে যে একটু টিপলে দেখবে সাদা সাদা নোংরা বেরোয়, সেটাই হচ্ছে আমাদের সিবাম, রেচন পদার্থ, সেটা বাইরে বের করতে সাহায্য করে। ইভেন সোয়েট গ্ল্যান্ড থাকে এখানে, অর্থাৎ ঘর্মগ্রন্থি থাকে এখানে, যেখান থেকে ঘাম নিঃসৃত হয়। ঘর্মগ্রন্থি যেখান থেকে ঘাম নিঃসৃত হয়, তাহলে এই জায়গায় থাকে। আর আমরা যে আমাদের গায়ে হাতে যে লোম থাকে, সেই লোমের যে গড়া বা লোমকূপ, সেটাও কিন্তু ডার্মিস স্তরে থাকে। তাহলে ডার্মিসে কে কে থাকে? ডার্মিসে থাকে লোমের গড়া থাকে, লোমকূপ থাকে, সিবেসিয়াস গ্রন্থি থাকে, আর থাকে সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি। ঠিক আছে, এই কয়েকটা জিনিস থাকে। ডার্মিস স্তরে সিবেসিয়াস গ্রন্থি, ঘর্মগ্রন্থি এবং কেশ মূল থাকে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় কিভাবে? দেহের তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রিত হয়? এই যখনই রেচন পদার্থ হিসেবে ঘাম নিঃসৃত হচ্ছে, ঘাম আমাদের যখন ত্বকের বাইরে আসছে, বাইরের পরিবেশের সংস্পর্শে এসে ওটা কি টেম্পারেচার কালেক্ট করে বা হিউমিডিটির কন্ডিশন অনুযায়ী উড়ে যাওয়ার চেষ্টা করে, বাষ্পীভূত হয়ে যাওয়ার চেষ্টা করে। এই বাষ্পীভূত হতে গেলে যে লিন তাপের প্রয়োজন, বাষ্পীভবনের জন্য যে লিন তাপটা দরকার, সেই লিন তাপটা আমাদের চামড়া থেকে ও কি করে? কালেক্ট করে, চামড়া থেকে নিয়ে নেয়। ফলে আমাদের কিন্তু ঠান্ডা অনুভূতি হয় এবং সেখান থেকে দেহের তাপমাত্রা বজায় থাকে, তাপমাত্রা একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় থাকে। বুঝা গেল? এই হচ্ছে আমাদের টোটাল স্নায়ুতন্ত্র জ্ঞানেন্দ্রিয়। অনেকটা বিস্তারিত আলোচনা হয়ে গেছে, যার যতটা লাগবে ততটুকু নিও। আর পরীক্ষার জন্য যা যা ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, আমি সেগুলো তো অবশ্যই মার্ক করে দিয়েছি, সেগুলো পড়লেই যথেষ্ট। এছাড়া কেউ যদি মনে করে যে না একটু আমি অ্যাডভান্স পড়ে রাখবো, অনেকেই আছে তোমাদের মধ্যে যারা হয়তো একটু অ্যাডভান্স পড়তে বেশি ভালোবাসো, তাদের ক্ষেত্রে ক্লাসটা তোমরা অ্যাডভান্স করতে পারো। আর যারা মনে করছো যে না একটু সময় হাতে নেই বেশি, আমরা কম প্রিপারেশন করেই পরীক্ষা দিতে যাব, তো তাদের জন্য বলবো তোমরা মার্ক করা যে অংশগুলো শুধু সেগুলো করলেই হবে। ওকে, তো সবাই মন দিয়ে পড়াশোনা করো। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।